বরাবরের মতো আজকেও শুরু করতে চাই একটা ইমেইল দিয়ে। আশা করছি এই ইমেইলটা আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন সেভাবে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আরফান আহমেদ, খুলনার বয়রাতে থাকি। আমি ঘটনাতে চলে যাই 2018 সালের বা সেপ্টেম্বর বা অক্টোবর মাসের ঘটনা। বলে রাখা ভালো, আমি 2017 সালে যশোর পলিটেকনিক থেকে সিভিল ডিপার্টমেন্টে ডিপ্লোমা করি। ডিপ্লোমা শেষ করে উদ্দেশ্য ছিল মিনিমাম 1 বছর চাকরি করে তারপর আবার পিএসসি তে ভর্তি হব, কারণ আজকাল চাকরির ক্ষেত্রে জব এক্সপিরিয়েন্স ছাড়া চাকরি পাওয়া খুবই কষ্ট। যা ভাবনা তাই কাজ। নতুন চাকরির জন্য চেষ্টা করতে লাগলাম। আল্লাহর রহমতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি চাকরির জন্য। আমার এক কাকার মাধ্যমে খুলনার বাগেরহাট জেলার মংলাতে একটা জায়গায় আমি 2018 সালের ফেব্রুয়ারিতে একটি ইন্ডিয়ান কোম্পানিতে আমি চাকরি শুরু করি। প্রসঙ্গত আমি বলে রাখি যে আমি কোম্পানির নাম বলবো না। যাই হোক, নতুন চাকরি আর নতুন ইঞ্জিনিয়ার হিসেবে বেশ মজাই লাগছিল চাকরি করতে। নতুন হিসেবে কাজ বুঝতে একটু সময় লাগছিল। কিছু মাস কাজ করার পর পুরো কাজ যখন আয়ত্ত করে ফেলি, তখন আমাকে কোম্পানির অফিস থেকে পুরো একটা সাইট ইনচার্জ হিসেবে নিয়োগ দিল। আমি নিজেকে ইনচার্জ হিসেবে ভাবতে বেশি ভালো লাগছিল আমার কাছে। আমার আন্ডারে 2 জন সুপারভাইজার এবং 36 জন লেবার কাজ করত। এত বড় টিম আমি চালাবো ভাবতেই আনন্দ লাগছে। বলে রাখি, আমাদের প্রজেক্টে 24 ঘন্টায় কাজ চলতো। সকাল 8টা থেকে রাত 8টা ডে শিফট এবং রাত 8টা থেকে সকাল 8টা নাইট শিফট। প্রথম কিছু মাস আমার ডিউটি দিনের বেলাতেই ছিল। এরপর 3-4 মাস আমার ডিউটি চেঞ্জ করে রাতে দিয়ে দেওয়া হলো। বাধ্য হয়ে রাতের ডিউটি নিতে হলো। প্রথম রাতে একটু সমস্যা হচ্ছিল, পরে সব ঠিক হয়ে যায়। কিন্তু তখন বুঝিনি এই রাতের ডিউটি আমার জীবনে কাল হয়ে আসবে। আমাদের কাজের এরিয়াতে বাইরে প্রত্যেক কোম্পানির জন্য আলাদা আলাদা কলোনি আছে। লেবারদের জন্য আলাদা কলোনি আর অফিসারদের জন্য আলাদা কলোনি। তবে দূরত্ব বেশি না বলে হেঁটেই যেতে হয় এবং 4-5 মিনিট সময় লাগে। অফিসার্স কোয়ার্টার বা কলোনি যেটা আছে, সেখানে ইঞ্জিনিয়ার আর সুপারভাইজার আর লেবার কলোনিতে ওয়ার্কাররা থাকে। নাইট শিফটে ডিউটি করার সময় রাতে আমাদের অফিসের কলোনিতে রাতের খাবার খেতে যেতে হতো। বলে রাখি, অফিসের কলোনিতে যেতে হলে একটা কাশ বনের ভেতর থেকে যেতে হতো। কাজের তেমন চাপ না থাকলে রাতে আগেই খেতে চলে যেতাম এবং যেদিন একটু চাপ থাকতো সেদিন যেতে একটু রাতই হয়ে যেত। তারিখ ঠিক মনে নেই। সেদিন কাজের চাপ তেমন না থাকায় রাত 9টায় খেতে চলে আসি অফিসার্স কলোনিতে। খাওয়া শেষ করে রুমে ঢুকি রেস্ট নেওয়ার জন্য। রেস্ট করে আবার তাড়াতাড়ি করে আমি আমার ওয়ার্কিং এরিয়াতে চলে যাই। আমি আমার এরিয়াতে ঢুকতেই দেখি জটলা হয়ে লোক বসে আছে এবং তারা গল্প করছে। আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো। স্যার বসেন বলতেই একজন চেয়ারে গিয়ে দিল। আমি একটু ধমকের সুরেই বললাম, কাজ বাদ দিয়ে সবাই বসে গল্প করছেন কেন? সবাই চুপ করে আছে। হঠাৎ লেবারদের মধ্যে একজন বলে উঠলো, স্যার আপনি ঘটনা কিছু জানেন না? আমি বললাম, কিসের ঘটনা? বলে রাখি এখানে যে আমি রাতে ডিউটি করার পর সারাদিন এক প্রকার ঘুমাতাম। শুধু খাওয়ার সময় উঠতাম, ঘুম না আসলেও শুয়ে থাকতাম। যাই হোক, আমি চেয়ারে বসতে বসতে লেবারটি বলল, স্যার গতকাল রাতে তো লেবার কলোনিতে একজনকে ভূতে ধরেছিল। ভূতের কথা শুনে একটু আগ্রহ হলো ঘটনা জানার জন্য। এবার সবাই দেখলাম একটু নর্মাল হয়ে জড়সড় হলো। সে বলতে লাগলো, আমাদের কলোনিতে গতকাল মাঝরাতে হঠাৎ কান্নার আওয়াজ, গুনগুন কান্না। একজন বুঝতে পারলো তার খাটের পাশ থেকেই কান্নার আওয়াজ আসছে। সে ভয়ে অন্য একজনকে ডাক দিল। এবার কান্নার আওয়াজ যেন আরো বেড়ে গেল। এভাবে বাড়তে বাড়তে এত তীব্র হলো যে কেউ আর ঘুমোতে পারলো না। এক প্রকার সবাই ঘুম থেকে উঠে গেল এবং রুমের আলো জ্বালানো হলো। কান্নার শব্দ কোথা থেকে আসছে তাই খোঁজা হলো। খুঁজতে দেখা গেল একটা ছেলে তারই বেডের নিচে বসে কাঁদছে। সবাই তাকে হাত ধরে টানতে টানতে বাইরে বের নিয়ে আসলো, কিন্তু কিছুতে তাকে বাইরে বের করা যাচ্ছিল না। তাদের মধ্যে অনেকে বলতে লাগলো, হয়তো ওর বাসার কথা মনে পড়ছে তাই কাঁদছে। বলে রাখি, এই ছেলেটি আমাদের কোম্পানিতে নতুন জয়েন করেছিল। আবার অনেকে বলতে লাগলো, হয়তো ওর বাসা থেকে কোনো খারাপ সংবাদ এসেছে তাই কাঁদছে। একজন ওর হাত ধরে টানতে লাগলো, কিন্তু ছেলেটির গায়ে এত শক্তি ছিল যে ধরাধরি করার পরও ছেলেটিকে খাটের নিচ থেকে বের করা যাচ্ছিল না। কিছুক্ষণ পর ছেলেটির নিজে থেকেই বের হয়ে আসলো। ছেলেটি বের হবার পর সবাই যা দেখলো তা দেখবে বলে কেউ ভাবেনি। সবাই দেখলো ছেলেটির চোখ একদম রক্তের মতো লাল। সবাই দেখে অনেকটা ঘাবড়ে গেল। তখন রাত 1:30 বাজে। এত রাতে কোথায় যাবে, কি করবে ভেবে না পেয়ে সকালে অথরিটিকে জানানো হবে এই ভেবে রাতে সবাই ঘুমিয়ে পড়লো। ছেলেটির তেমন কোনো সমস্যা হচ্ছে না বলে সেও ঘুমিয়ে পড়লো। যাই হোক, ঘটনা এখানে শেষ হলে ভালো হতো। ওই রাতে তখন রাত 3টা হবে, একজন বাথরুমে যাবে বলে উঠলো। রুমের আলো জ্বালাতেই দেখলো সেই ছেলেটি শূন্যের ওপর ভেসে আছে আর তার বিছানা উল্টা পাল্টা করে। সে এটা দেখেই চিৎকার দিয়ে উঠলো। সাথে সাথে আবার সবাই জেগে উঠলো। উঠে সবাই একই অবস্থা দেখলো। যাই হোক, ওই দিনের বেলা ঘটনা ওখানে শেষ হলো। এসব বলার মাঝখানে দেখলাম একটা লোক
লোক দৌড়ে আমাদের দিকে আসছে, এসে সে হাঁপাতে হাঁপাতে বলছে, স্যার আমাদের কলোনিতে খুব খারাপ অবস্থা, মানুষজন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আর থাকা যাচ্ছে না। আমি বললাম কি হয়েছে আবার? আজকেও রাতে হঠাৎ কান্নার শব্দ। সবাই আজকেও খুঁজতে খুঁজতে দেখলো আমাদের খালেক ভাই রুমে বাইরে বসে গুনগুন করে কাঁদছে। সবাই মিলে তাকে তুলে রুমের ভেতরে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু খালেক ভাই গায়ে এত ওজন আর শক্তি, কেউ তার সাথে পারছে না। আমি বললাম কোন খালেক ভাই? আমাদের হেল্পার খালেক ভাই। সে বলল জি স্যার। এবার কথা শুনে মনে হলো, মনে আমার ভয় ঢুকে গেল। সবাই মিলে সেখানে গিয়ে দেখি খালেক ভাই রুমে খাটের উপর বসে আছে চোখ বন্ধ করে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে? সে বলল উনি রুমের বাইরে বসে কান্না করছিলেন। তা হঠাৎ কান্নার আওয়াজ শুনে খুঁজতে খুঁজতে দেখলাম সে বাইরে বসে কাঁদছে। তাকে যেই ধরতে যাচ্ছে তাকেই ধাক্কা মারছে, আর এত জোরে ধাক্কা মারছে যে ছিটকে পড়ে যাচ্ছে। এরপর সে নিজে খাটের উপর বসলো, এরপর বসেই আছে। যাই হোক, এরপর সবাই কাজের এরিয়াতে চলে আসলাম। ওই দিন রাতে আর কিছু হয়নি। সকালে জানতে পারলাম খালেক ভাই কোনো কথা বলছেন না, আর সারা রাত ওইভাবে বসেছিলেন। ফজরের পরে তিনি ঘুমিয়েছেন, এখন পর্যন্ত ঘুমিয়েই আছেন। সকালে আমাদের অফিস থেকে দেখতে আসলো তারা, এসে সবকিছু দেখে গেল, আর হুজুর দিয়ে একটা মিলাদের ব্যবস্থা করার কথা বলে গেল। ওই দিন বিকালে মিলাদ হলো। যাই হোক, পরদিন রাতে আমি আবার ডিউটিতে আসলাম। এসে গল্পে গল্পে এই জায়গার ইতিহাস জানলাম। এখানে এসে বিল ছিল, বিলের পাশে ছিল বিশাল শ্মশান। এই উপজেলার সব হিন্দু লাশ এখানেই পোড়ানো হতো। এছাড়াও এখানে যুদ্ধের সময় ঘন কবর দেয়া হয়েছিল। তাছাড়াও এই জমি দখলের জন্য নাকি অনেক মানুষকে মেরে তার সেখানে কবর দেওয়া হয়েছিল। গল্পে গল্পে উঠে আসলো আরো অনেক কথা। আমাদের এক অপারেটরও নাকি দেখেছে একটা মহিলাকে অনেক আগে, সে মেশিন চালাচ্ছিল। হঠাৎ তার সামনে একটা মহিলা এসে বলল, আমাকে একটু পুকুর কেটে দে, আমি এখানে গোসল করব। এছাড়াও নাকি অনেকে এখানে দুটো সাদা ঘোড়া দৌড়াতে দেখেছে। আরো একজন বলছে একটা মহিলা আর দুটা বাচ্চা নাকি একসাথে হেঁটে যেতে দেখেছে। যাই হোক, মিলাদের পর লেবার কলোনিতে আর তেমন কিছু ঘটেনি। এরপর ঘটলো আমাদের বেসিন প্ল্যান্টে, যেখানে কংক্রিট মিক্সিং হয়। আমাদের বেসিন প্ল্যান্ট সুপারভাইজার রাতে চেয়ারে বসেছিলেন। বসে থাকতে থাকতে তার ঘুম চলে আসে। কখন তিনি ঘুমিয়ে পড়েন, হঠাৎ তিনি ফিল করেন যে কেউ যেন তার পা ধরে টান দিয়েছে। তিনি একরকম চেয়ার থেকে পড়েই গেলেন। এরপর দেখলেন যে কে যেন তার সামনে থেকে সাদা কাপড় পরা কেউ একজন দৌড়ে চলে গেল। তিনি তাকে প্রায়ই দেখতেন সাদা শাড়ি পরে কেউ যেন হেঁটে যায়। পরের দিন সকালে তিনি চাকরি ছেড়ে দিয়ে চলে গেলেন। এসব শোনার পর আমার ভয় বেড়ে গেল আমি অনেকক্ষণ অনেক চিন্তা ভাবনা করে আমি বাসায় ফোন দিয়ে বললাম আমার এখানে এসব হচ্ছে। বাসা থেকে বললো তোর যদি ভয় লাগে তাহলে ডে শিফটের ডিউটি নে, যা বলা তাই কাজ। আমি পরের দিন অফিসে গিয়ে বললাম স্যার আমি নাইট করবো না। তারা কোনোভাবে আমাকে ডেতে দিল না, বললাম দিল না, এবং অনেক দিন তো হলো স্যার, এবার ডে ডিউটি দিন। আমি প্রজেক্ট ম্যানেজারকে বললাম এবং তিনি বললেন যে আর কিছুদিন করেন, এরপর দিব। এই অবস্থায় কেউ নাইট নিতে চাচ্ছে না। পরিবেশ শান্ত হলে অন্য কাউকে আপনার জায়গায় রিপ্লেস করে দেবো। যাই হোক, কোনোভাবেই ডেতে ডিউটি নিতে পারলাম না। রাতে খেতে যাওয়া বন্ধ করে দিলাম। এরপর অনেকদিন যাবত আর কোনো এরকম ভয়ঙ্কর কিছু শুনি। পরে মন থেকে ভয়টা একটু দূর হলো। তারিখ 28 সেপ্টেম্বর 2018। প্রতিদিনের মতো আজও নাইট ডিউটিতে গেলাম। কাজের তেমন কোনো চাপ নেই। আমার খুব মাথা ব্যথা করছিল। স্যারকে ফোন দিয়ে বললাম স্যার আমার মাথা ব্যথা করছে, আমি আজ যেতে পারবো না। স্যার বললো আরফান আজ যেতেই হবে, কারণ আজ সুপারভাইজার দুজন যায়নি, আপনি না গেলে কাজ দেখবে কে। বেশ ধমকের সুরেই বলল আপনাদের জন্য কি কোম্পানি লস করবে নাকি? আমি রাগ করে বের হয়ে পড়লাম। কাজের এরিয়ার উদ্দেশ্যে একটা টেবিলে মাথা নিচু করে শুয়ে আছে। একজন লেবার এসে বলল কি হয়েছে স্যার, এমন করে শুয়ে আছেন কেন? আমি বললাম ও মারুফ ভাই বসেন, আমার খুব মাথা ব্যথা করছে। স্যারকে বললাম, স্যার আমাকে উল্টো ধমক দিল। মারুফ ভাই আমাকে বলল স্যার আপনি রুমে যে 1 ঘন্টা একটা ঘুম দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে, আর এখানে আমি সামলে নেব। যদি কোনো প্রয়োজন হয় আপনাকে জানাবো, আপনি না হয় তখন আসবেন। তার কথা মতো আমি 9:30টার দিকে রুমে চলে যাচ্ছি। এসে লাইট অফ করে ঘুম দেই। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভাঙলো। মারুফ ভাই ফোন করেছে। ফোন ধরতে বলল স্যার ক্লায়েন্ট স্যার এসেছে, আপনাকে খুঁজছে। আমি তাকে বলেছি আপনি অসুস্থ, তবুও আপনাকে চাচ্ছে, আপনি একটু আসলে ভালো হতো। আমি আসছি বলে ফোন কেটে দিলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি রাত 1:36। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কোম্পানির দেয়া নতুন রেইনকোটটা গায়ে লাগিয়ে বের হয়ে পড়লাম। তখন আমার মাথায় ভূত প্রেতের কোনো চিন্তাই ছিল না। ফোনের টর্চ জ্বালিয়ে কাশবনের মাঝে দিয়ে যাচ্ছি। যখন কাশবনের ঠিক মাঝে পৌঁছালাম তখন কেমন যেন ভয় লাগতে শুরু করলো, আর আগের কথাগুলো মনে পড়তে লাগলো। সূরা পড়তে পড়তে আমি এগিয়ে যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে কেউ একজন হেঁটে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো লেবার হবে। মনের সাহস নিয়ে আমি আরো দ্রুত হেঁটে গেলাম। উদ্দেশ্য ওই লোকটাকে ধরা, ওনার সাথে সাথে কাশবন পার হব। কিন্তু কাছে যেতেই বোঝা যাচ্ছে একটা সাদা শাড়ি পরা মহিলা। আমি ভাবলাম মহিলা আসবে কোথা থেকে, এখানে তো কোনো মহিলা কাজ করে না। আরো কাছে গেলাম, যেতে দেখি না, আসলেই একটা মহিলা, কোলে একটা বাচ্চা। আমি ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে গেলাম। মহিলাও দাঁড়িয়ে গেল। আমি ভয়ে তাকিয়ে আছি। মহিলাটা পেছনে ফিরে আমার দিকে যা দেখলো তা দেখে আমি নিজেকে সামনে রাখতে পারলাম না।
দেখলাম মহিলার কোনো চোখ মুখ নেই, ফুটবলের মতো সমান মুখ, আর কোলে কোলে একটা বাচ্চা তার হাতে, এবং সেই বাচ্চাটার একটা কাটা হাত ঝুলছে। হঠাৎ আমার ফোন বেজে উঠলো, মারুফ ভাই ফোন করেছে। ফোন বাজতে কিন্তু আমি ফোন রিসিভ করতে পারছি না, ভয়ে পাথর হয়ে গেছি। আমি জোরে জোরে সূরা পড়তে লাগলাম। হঠাৎ দেখি আমার সামনে মারুফ ভাই সহ আরো কয়েকজন, সামনে সেই মহিলা নেই। মারুফ ভাই আমাকে এসে বলল, স্যার আপনি ঠিক আছেন তো? আমি তখন কিছু বলছি না, তারা আমাকে ধরে কাজের এরিয়াতে নিয়ে গেল। চেয়ারে বসলাম, পানি খেলাম, কিন্তু কোনো কথা বলতে পারলাম না, কারণ কথা বলার মতো কোনো পরিস্থিতি আমার ছিল না। আমার সাথে কি হচ্ছে সব আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু আমি যেন কিছুতেই চাচ্ছি না কেউ আমাকে জোর করে করাচ্ছে, এবং চেষ্টা করে কথা বলতে পারছি না। মারুফ ভাই বলল, আমি স্যারকে ফোন দিলাম আসার জন্য, স্যার বলল আমি আসছি। এরপর একজন হুজুর আমাকে বলল, আপনি এগিয়ে যান, আপনার স্যার ভয় পেয়েছে, কাশবনের মাঝে দাঁড়িয়ে আছে। এই শুনে আমি স্যারকে ফোন দিলাম, কিন্তু ধরেননি। তাই আমি দৌড়ে এসে দেখি সত্যি সত্যি আপনি দাঁড়িয়ে আছেন। আমি জানি না ওই লোকটাকে। ওনার কথা মতো আমি কিছু না ভেবেই দৌড়ে চলে এসেছি। আমি একটু স্বাভাবিক হলাম। এরপর ঘটনার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আরো খারাপ ঘটনা। আমি অন্য একজনকে চুপ করে টেবিলে মাথা দিয়ে শুয়ে আছি। মারুফ ভাই আমাকে দেখার জন্য আমার সাথে দিয়েছিল। হঠাৎ আমি টেবিলে চেয়ার ফেলে দিয়ে আমার সামনে বসা লোকটিকে কামড় দেওয়ার জন্য এগিয়ে গেলাম। আমার সামনে বসা লোকটি আমাকে কোনোভাবে আটকে রাখতে পারছে না। ওদের কথা মতো আমার গায়ে নাকি এত শক্তি ছিল যে কোনো সাধারণ মানুষের গায়ে এত জোর থাকে না। এসব দেখে বেশ কয়েকজন এসে আমাকে ধরতে চাইলো, আমাকে 3-4 জন মিলে ধরে রাখতে পারছিল না। এই ঘটনাটুকু আমি মারুফ ভাইয়ের কাছ থেকে জেনেছি, কারণ এই সময় কি হয়েছিল তা আমি জানি না। পরদিন সকালে আমাকে এগুলো বলা হয়েছিল। এর পরের দিন আমি ডিউটিতে যাইনি। এই ঘটনা ঘটার 2 দিন পর আমি চাকরি ছেড়ে চলে আসি। কোম্পানি আমাকে ছাড়তে চাচ্ছিল না কোনোভাবেই। যে কোনো ভাবে হোক আমি সেখানে রেজিগনেশন লেটার দিয়ে আমি সেখান থেকে চলে আসি। এরপরে সেখানে খোঁজ নিয়ে জানতে পারি যে খাটের নিচে বসে যে ছেলেটা কান্না করছিল তার সাথেই নাকি এই খারাপ জিন ছিল। সেই ছেলেটা চাকরি থেকে চলে যাওয়ার পর থেকে নাকি এমন আরো অনেক কিছু ঘটেছে। আসসালামু আলাইকুম। আশা করছি আজকের এপিসোডের প্রথম ঘটনাটি সকলের কাছে ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটি চেপে দিবেন, এবং ঘটনাটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত যারা ঘটনাটি শুনছেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিবেন আর বেল আইকনটা চেপে দিবেন, কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ভয়ের ঘটনা নিয়ে হাজির হয়ে থাকি। আর আপনাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে শেয়ার করতে পারবেন ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের ইমেল আর হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। চাইলে আপনারা লিখে অথবা রেকর্ড করে আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের পর্বের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি শেয়ার করব, হয়তোবা আপনারা অনেকেই এই ঘটনা শুনেছেন, হয়তোবা অন্য কোনো প্ল্যাটফর্মে শুনেছেন, কিন্তু এই ঘটনাটা আমি আমার মতো করে আপনাদের মাঝে উপস্থিত করছি। এই ঘটনাটা যিনি শেয়ার করেছেন সঙ্গত কারণে ওনার নাম ঠিকানা আমরা শেয়ার করতে পারছি না, তবে এই ঘটনাটা শুনে আপনারা এক অন্যরকম ভয়ের শিহরণে শিহরিত হবেন, এই কারণে এই ঘটনাটা শোনাচ্ছি। এই ঘটনাটা যিনি শেয়ার করেছেন, এই ঘটনাটা উনি শুনেছেন ওনার বাবার কাছ থেকে। ওনার বাবা আবার এই ঘটনাটা শুনেছিল তার বাবার কাছ থেকে, অর্থাৎ যিনি ঘটনাটা পাঠিয়েছেন ওনার দাদার কাছ থেকে। তো আমরা এই ঘটনাটা দাদার মতোই বলি। এই ঘটনাটা দাদার সাথে যেই বছর ঘটে, ওই বছর দাদা নতুন বিয়ে করেছেন। তো এই দাদা ছিলেন আবার একজন মসজিদের মুয়াজ্জিন, আর উনি 5 ওয়াক্ত নামাজি মসজিদের জামাতের সহিত আদায় করতেন। তো একদিন উনি মাগরিবের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়েছেন, এমন সময় ওনার শ্বশুর বাড়ির একজন লোকের সাথে ওনার দেখা হয়। ওই লোকের সাথে কথাবার্তা বলা হয়। এক পর্যায়ে ওই লোক দাদাকে বলতেছে যে তোমার শ্বশুরের যে অবস্থা খারাপ, তুমি কি খবর পাইছিলা? তখনকার সময় কিন্তু যোগাযোগের ব্যবস্থা ছিল না, তখনকার সময় লোক মারফতেই যোগাযোগ হতো আর কি। যাই হোক, উনি এই লোকের কাছে ওনার শ্বশুরের অসুস্থতার কথা শুনে একটু চিন্তিত হয়ে পড়লেন। তো উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দাদির সাথে এই বিষয়টা উনি শেয়ার করলেন। দাদি ওনার বাবার অসুস্থতার কথা শুনে উনি তো এক রকমের কান্নাকাটি শুরু করে দিলেন। তখন দাদা দাদিকে বোঝালেন যে এখন তো রাত হয়ে গেছে, এখন তো আর কত দূরে যাওয়া সম্ভব না। আসলে ওনার শ্বশুর বাড়িটা ছিল ওনার বাড়ি থেকে, মানে ওনার গ্রাম থেকে প্রায় 3-4 গ্রাম পরে, আর ওনার শ্বশুর বাড়ি যেতে হলে একটা নদী পার হতে হয়। এই নদীটা ওনার গ্রামের মধ্যেই পড়ছে, আর তারপরে নদী পার হয়ে একটা বিশাল বিল পাড়ি দিতে হয়। তো
তখনকার সময় তো রাস্তাঘাট অত উন্নত ছিল না, তখনকার সময় বিলই ছিল বেশিরভাগ সমস্ত জায়গায়। আর বর্ষার মৌসুমে ওই বিল দিয়ে নৌকা চলাচল হতো, আর শুকনার মৌসুমে এই বিলগুলা যে জমির আইল থাকতো এই আইল ধরে যাতায়াত হতো। তো এমনই একটা বিল পাড়ি দিয়ে যেতে হয়, আর এই ঘটনাটা কিন্তু শুকনার মৌসুমেই ঘটে। যাই হোক, তো দাদার মুখ থেকে এই সমস্ত কথা শুনলেন, বললেন ঠিক আছে কালকে সকাল হলে আমরা বাবার বাড়িতে যাব, বাবাকে দেখে আসবো। তো দাদির কথা শুনে দাদাও একটু চিন্তামুক্ত হলেন। তো উনি কিছুটা সময় কাটিয়ে বাড়িতে তারপরে আবার উনি চলে গেলেন, এশার নামাজের সময় হয়ে গেছে, এশার নামাজের জন্য মসজিদে চলে গেলেন। তো এশার নামাজ শেষ করে এসে দেখে দাদি অঝোরে কান্নাকাটি করছে। মানে ওনার বাবার অসুস্থতার খবর শুনে উনি নিজেকে কিছুতেই সামলাতে পারছিলেন না আর কি। তো এক পর্যায়ে দাদা বাধ্য হয়ে দাদিকে বলে, আচ্ছা ঠিক আছে তুমি কান্নাকাটি করো না, আমি আজকে গিয়ে খবর নিয়ে আসি, যদি অবস্থা খারাপ হয় তাহলে তোমাকে নিয়ে কাল সকালবেলা আবার যাব, আর যদি তোমার বাবার অবস্থা ভালো হয় তাহলে তো আর যাওয়ার দরকার নেই, তাই আমি আজকে যাচ্ছি, আমি গিয়ে খবর নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। তখন আনুমানিক সময় 9টা কি 9:30, 9:30 হবে না, হয়তো 9টাই হবে। তো যাই হোক, দাদা খাওয়া দাওয়া সেরে উনি রওনা দিলেন। যেহেতু একটা লম্বা পথ পাড়ি দিতে হবে, একটা বিলের পথ পাড়ি দিতে হবে, সেহেতু উনি হাতের মধ্যে একটা লাঠি নিলেন এক হাতে, আর এক হাতে হারিকেন নিয়ে উনি রওনা দিলেন। রওনা দিয়ে ওনার গ্রামটা পাড়ি দিয়ে নদীর কাছে চলে গেলেন। আর কি ওই নদীটা ওই ওনার গ্রামের একদম শেষ মাথায়। তো উনি নদীর কাছে গেলেন, নদীর কাছে গিয়ে দেখলেন যে ওই নদীতে এখন মাঝি নেই। মানে নৌকা পারাপার করার জন্য যে মাঝি থাকে, ওই মাঝি আর ওইখানে নেই। অনেক রাত হয়ে গেছে, তো মাঝি চলে গেছে বাড়িতে। তো উনি চিন্তায় পড়ে গেলেন কি করবেন এখন। এমন সময় উনি লক্ষ্য করলেন যে একটা নৌকা ওই কিনারে বাঁধা ছিল। ওই রাতটা ছিল আবার একদম জ্যোৎস্নার রাত, চারদিকে চাঁদের আলোতে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। তো উনি ভাবলেন যে রাতেই তো আইসা পড়বো, তো এই নৌকাটা নিয়ে নদীটা পার হই। এখানে একটা কথা বলে রাখি, এই নদীর এই পারে কিন্তু আবার একটা বেদে সম্প্রদায়ের গোষ্ঠী ওইখানে বসবাস করে। তো উনি ভাবলেন এটা হয়তো ওই বেদে সম্প্রদায়ের কারণ নৌকা, যাই হোক আমি নৌকাটা নিয়ে পার হই। তো যে চিন্তা সেই কাজ, উনি এই নৌকাটা নিয়ে নদী পার হলেন এবং নদী পার হয়ে বিল ধরে হাঁটা শুরু করলেন। চাঁদের আলোতে সমস্ত গাছগাছলিগুলা ভয়ঙ্কর অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে। দূর দূরান্ত থেকে কোনো মানুষের চিহ্ন নাই, আর ভেসে আসছে দূর থেকে শিয়ালের ডাক, কুকুরের ডাক, আর আশেপাশে তো ঝিঝে পোকার ডাক আছেই। উনি হারিকেনের আলোতে যতটুকু দেখা যাচ্ছে আর বাকিটা চাঁদের আলোতেই হাঁটা শুরু করলেন পথ ধরে। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে দেখলেন দূর থেকে একটা দানব আকৃতির কিছু দেখা যাচ্ছে। উনি প্রথমে একটু ভয় পেলেন, তারপরে উনি আল্লাহর নাম নিয়ে সামনে এগুলেন। কাছে যেয়ে দেখেন যে ওইটা আসলে একটা খেরের স্তূপ। খেরের স্তূপ বলতে ওই যে বর্ষার মৌসুমে কিন্তু ধান হয়, আর ওই ধানের যে খেরগুলা, অবশিষ্ট খেরগুলা ওইখানে এক জায়গায় জড়ো করে রাখে। আর যে শুকনার মৌসুমে আলু লাগানো হয়, ওই আলু খেরগুলা জমিনগুলা ঢেকে রাখে ওই খের দিয়ে। এই কারণে ওই খেরগুলো এক জায়গাতে স্তূপ করে রেখেছিল। তো উনি একটু স্বস্তি ফিরে পেলেন, আবার রওনা দিলেন। আবার হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে ওনার শ্বশুর বাড়ির গ্রামে চলে গেলেন। আর শ্বশুর বাড়ির গ্রামে যাওয়ার পরে একটা সড়ক পরে, ওই সড়কে উঠে 5 মিনিট হাঁটার পরে ওনার শ্বশুর বাড়িতে চলে গেলেন। এই যে ওনার বাড়ি থেকে ওনার শ্বশুর বাড়ির পথ, এটা প্রায় 1.5 ঘন্টার পথ হবে। এই 1.5 ঘন্টা উনি হেঁটে শ্বশুর বাড়িতে পৌঁছালেন। উনি দেখলেন যে শ্বশুর বাড়িতে লোকজন সকলেই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আর এই সময় জামাইকে দেখে শ্বশুর বাড়ির লোক তো সবাই অবাক। শ্বশুর বাড়ির লোক ওনাকে জিজ্ঞেস করছে যে এত রাতে জামাই বাবাজি তুমি কেন আসলা। তখন উনি বললেন যে শ্বশুর আব্বার তো শরীর খারাপ, আপনার মেয়েকে এই ঘটনা শোনানোর পরে উনি তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন, এখন তাই বাধ্য হয়ে ওনার খবর নিতে আসলাম। তো উনি দেখলেন যে ওনার শ্বশুর এখন আগের থেকে মোটামুটি অনেকটাই সুস্থ। উনি রাতের খাওয়া দাওয়া শেষ করে উনি শুয়ে পড়েছেন। তো ওনার শ্বশুরের সাথে কথাবার্তা বললেন। এক পর্যায়ে উনি ওনার শ্বশুরের সাথে কথাবার্তা শেষ করে বাড়ির সকলের কাছ থেকে বিদায় নিতে চাইলেন। তখন বাড়ির সকলে একটু রাগই করলো আর কি, এত রাতে আসার জন্য। তারপরে সকলে ওনাকে খাবারের জন্য একটু জোর জবরদস্তি করলেন, কারণ একটা জামাই যখন শ্বশুর বাড়িতে যায় তখন ন্যূনতম পরিমাণ যতটুকু পারা যায় ততটুকু আপ্যায়ন করতে হয় না। তো সেই হিসাবে ওনারা একটু জোর করলেন। তো দাদা বললেন না সমস্যা নাই, আমি খাওয়া দাওয়া করে এসেছি, এখন চলে যাই, বাড়িতে আপনাদের মেয়ে একা আছে, ও আবার একলা একলা ভয় পাবে।
তো যাই হোক, দাদার মুখে এই কথা শুনে ওই বাড়ি থেকে বললেন ওনার একটা ছোট শালা ছিল, ওই শালাকে সাথে করে নিয়ে যাওয়ার কথা বললেন। কিন্তু এই দাদা বললেন না, ঠিক আছে, আমি একাই যেতে পারবো। তখন এই কথা শুনে ওনারা কি করলেন, ওই যে নানার হাতে যে হারিকেনটা ছিল, ওই হারিকেনটা নিয়ে গিয়ে ওই হারিকেনটার সেই টাঙ্কি, তেলের টাঙ্কি, ওইটাকে ফুল করে দিলেন, যাতে পথিমধ্যে তেল শেষ না হয়, বিপদে না পড়ে যায়। তো যাই হোক, দাদা রওনা দিলেন, সকলের কাছ থেকে বিদায় নিলেন, আবার সড়ক পথ পাড়ি দিয়ে বিলের মধ্যে হাঁটা শুরু করলেন। দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক, কুকুরের ডাক, আশেপাশে ঝিঝি পোকার ডাকে উনি রাতের পথ পাড়ি দিতে থাকলেন, একা একা হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে উনি লক্ষ্য করলেন দূর থেকে একটা অবয়ব আকৃতির, একটা মানুষের অবয়ব আর কি, মানুষের অবয়ব আকৃতির জমিনের মধ্যে কি যেন করছে। তো উনি একটু সাহস ফিরে পেলেন। যাই হোক, এত রাতে বিলের মধ্যে উনি একা তো আর নয়, একটু বুকের মধ্যে সাহস পেলেন। সাহস পেয়ে ওই লোকের কাছাকাছি একটু গেলেন, দূর থেকে জিজ্ঞেস করতেছে। উনি কাছাকাছি যাওয়ার পরে দেখতে পেলেন আর কি, ওই লোকটা বৃদ্ধ একটা লোক, এবং উনি এই মুকুর আছে, মুকুর চিনেন আপনারা অনেকেই, মুকুর দিয়ে জমিনের মাটি গুঁড়ো করছে। তো উনি ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, কি ও কাকা, এত রাতে কাজ করতেছেন, শরীর খারাপ হবে তো, সারাদিন কাজ করতে পারবেন, যান, এখন অনেক রাত হয়ে গেছে, বাড়িতে চলে যান। কিন্তু ওই বৃদ্ধ লোক ওনার কোনো উত্তর দিচ্ছিলেন না কথার। তো দাদা আবারও জিজ্ঞেস করলেন, চাচা ও বাড়ি কই আপনার, আর এত রাতে কাজ করতেছেন, যাক রাতের আলোতেই কাজ ছেড়ে ফেলেন, দিনের বেলা রোদের কষ্ট করতে হবে না। এই সমস্ত কথা বলতে বলতে ওই বৃদ্ধ লোকটা দাদার দিকে ঘুরে দাঁড়ালেন। এতক্ষণ কিন্তু ওই বৃদ্ধ লোকটার পিঠ দাদার দিকে ছিল, আর এখন বৃদ্ধ লোকটা দাদার দিকে ঘুরে দাঁড়ালেন। তখন দাদা দেখতে পেলেন এই লোকটা প্রায় 70 থেকে 80 বছরের বৃদ্ধ। দাদা ভেবে পেলেন না, এই এত রাতে এত বয়স্ক একটা বৃদ্ধ লোক কি করে এই মাটি ভাঙার কাজ করছে, এটা কিন্তু বিশাল একটা কষ্টের কাজ। যাই হোক, এই সমস্ত ভাবতে ভাবতেই ওই বৃদ্ধ লোকটা দাদাকে বলে ওঠে একটা ফ্যাঁস ফেঁসে একটা কণ্ঠে, কর্কশ কণ্ঠে, যে তুই তোর পথে যাচ্ছিস, তোর পথে যা, তুই কেন আমাকে ডিস্টার্ব করতে আসছিস, তোর এর ফল ভালো হবে না। এই কথা বলে ওই বৃদ্ধ একটা হাসি দিলেন, আর হাসিটা একটা মেইলি কণ্ঠের হাসি। এই হাসিটা শুনে দাদার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। দাদা বেশ ভয় পেলেন। উনি কি করলেন, আর কথা না বাড়িয়ে পিছন দিকে ঘুরে হাঁটা শুরু করলেন। যখন হাঁটা শুরু করলেন তখন আবার একটা হাসির শব্দ পেলেন। দাদা পিছন দিকে তখন ঘুরে দেখেন যে ওইখানে আর কেউ নেই। দাদা তো বেশ আটকে উঠলেন যে কি ব্যাপার, এখনই তো মানুষ ছিল, এটা কোথায় গেল। এই মুহূর্তে দাদা বুঝতে পারেন যে এটা তো আসলে মানুষ না, এটা তো অন্য কিছু, আমি তো বিপদে পড়ে গেছি, এখন কি করবো এই বিলের মধ্যে। যাই হোক, উনি বুকে সাহস নিয়ে দোয়া তুরুত পড়তে পড়তে বিলের ওই নদীর দিকে হাঁটা শুরু করলেন, মানে ওনার বাড়ির দিকে আর কি। হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পরেই দাদা লক্ষ্য করলেন যে কিছু অবয়ব জাতীয় জিনিস ওনার দিকে ধেয়ে আসছে। যখন কিছুটা কাছাকাছি আসে তখন দাদা দেখতে পান যে এইগুলা বিশাল বড় বড় আকৃতির বিড়াল, এগুলা প্রায় কুকুরের থেকেও দ্বিগুণ আকৃতির বিড়াল। এইটা দেখে তো দাদা বেশ ভয় পেয়ে যান। উনি কি করেন, ওই বিলের মাঝেই একটা পা দিয়ে একটা বৃত্ত আঁকেন, বৃত্ত এঁকে ওই বৃত্তর মধ্যে থেকে দোয়া তুরুত পরে নিজের শরীর বন্ধ করেন এবং ওনার হাতে থাকা ওই লাঠিটা চতুর্পাশে ঘুরাতে থাকেন। এরকম করতে করতে একটা পর্যায়ে ওই বিড়ালগুলা কোথায় যেন মিলিয়ে যায়। তখন দাদা আবার ওইখানে অনেকক্ষণ অপেক্ষা করে আবার রওনা শুরু করেন। তো আবার হাঁটতে থাকেন। এরই মাঝে দাদা দেখতে পান যে দূর থেকে বিশাল বড় বড় কিছু অবয়ব ওনার দিকে দৌড়িয়ে আসছে। যখন উনি ওনার চোখে ঠাওর করার মতো দূরত্বে আসলেন ওই অবয়বগুলা, তখন উনি দেখতে পেলেন এগুলা বিশাল বড় বড় আকৃতির ঘোড়া। আর এই ঘোড়াগুলার মাথা নেই, মাথাবিহীন ঘোড়া ওনার চতুর্পাশে বৃত্ত আকারে চক্র কাটছে। এইটা দেখে তো দাদার কলিজার পানি একদম শুকিয়ে গেল। দাদা তো ভয় পেয়ে গেলেন। দাদা দুরুদ পড়তে শুরু করলেন। দুরুদ পড়তে পড়তে একটা পর্যায়ে এই ঘোড়াগুলাও অদৃশ্য হয়ে মিলিয়ে গেল। এরপর দাদা চিন্তা করলেন, না, আজকে আর আমাদের গ্রামে, মানে ওনার বাড়িতে আজকে আর যাবেন না, কারণ ওনার বাড়িটার পথ আরো অনেকটা বাকি, আর ওনার বাড়ির পথ থেকে ওনার শ্বশুর বাড়ির পথ আরো কাছে। তো উনি চিন্তা করলেন যে ওনার শ্বশুর বাড়িতে চলে যাবেন। এই চিন্তা করে আবার শ্বশুর বাড়ির দিকে যখন ঘুরবেন, ঘুরেই দেখতে পান যে দূর থেকে বড় বড় কুলকুল আকৃতির আগুনের গোলা ওনার দিকে ধেয়ে আসছে।
এইটা দেখে দাদা আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। উনি কি করলেন, উল্টো দিকে ঘুরে দিলেন এক দৌড়। দৌড়াতে দৌড়াতে দাদা একটা পর্যায়ে ওই যে একটা বড় খেরের স্তূপ দেখতে পেয়েছিলেন, ওইখানে চলে আসলেন। ওইখানে চলে এসে এখন দাদা লক্ষ্য করলেন যে এই যে খেরের স্তূপটা, যাওয়ার সময় দাদা একটা বিশাল আকৃতির খেরের স্তূপ দেখতে পেয়েছিলেন, কিন্তু এটা এখন আর অত বড় আকৃতি না। ওনার কাছে মনে হচ্ছে এই খেরের স্তূপটা ছোট হয়ে গেছে। তো এই খেরের স্তূপটা দেখেও দাদা বেশ আতঙ্কিত হয়ে পড়লেন। এমন সময় পিছন থেকে কয়েকটা শিয়াল মনে হচ্ছে ওনার পিছন থেকেই হুক্কা হুয়া করে উঠলো। এই শিয়ালের ডাক শোনার পরে দাদা পিছন দিকে না তাকিয়ে নদীর দিকে দেন এক দৌড়। ছুটতে ছুটতে নদীর কাছে চলে যান। নদীর কাছে উনি গিয়ে দেখেন যে নৌকাটা উনি নদীর কিনারায় রেখে গেছিলেন, ওই নদীর কিনারায় ওই নৌকাটা নাই। উনি দেখতে পান নদীর মাঝে নৌকাটা, আর এই নৌকাটার মাঝে কয়েকটা অবয়ব একটা গোল আগুনের ল্যাম্প জাতীয় কিছু একটাকে কেন্দ্র করে একরকমের নৃত্য নাচছে। এইটা দেখে দাদা মনে করেন যে এই যে আশেপাশে যে বেদে গোষ্ঠী বসবাস করে, ওই বেদে গোষ্ঠীর কেউ হয়তোবা ওনাদের কোনো একটা রিচুয়াল ওইখানে করছে বা ওনাদের কোনো একটা অনুষ্ঠান করছে। এইভাবে উনি ডাক দেন, কে গো তোমরা নৌকাটা নিয়ে একটু এই পারে আসো। তো ওনার ডাক যখন শুনতে পান ওই জিনিসগুলা, দাদার কাছে মনে হলো ওই জিনিসগুলা দাদার দিকে ঘুরে তাকালো। দাদার দিকে ঘুরে তাকানোর পর দাদা অনুভব করলেন, মানে উনি লক্ষ্য করলেন নৌকাটা ধীরে ধীরে ওনার দিকে এগিয়ে আসলো। এগিয়ে আসার পরে দাদা আরো দেখতে পান এই যে নৌকার মধ্যে অবয়বগুলা, এইগুলা একরকমের ড্রেস পরিহিত, আর এই ড্রেসগুলা চিকচিক চিকচিক করছে, আর ওনাদের মাথায় একরকমের এক অদ্ভুত মুকুট পরানো, আর এই মুকুট থেকে একরকমের আলোক রশ্মি বের হচ্ছে। আর এর মধ্যেই দাদা লক্ষ্য করলেন যে ওইখান থেকে একটা অবয়ব শূন্যে ভেসে দাদার দিকে আসছে। এইটা দেখে দাদা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, দাদা ওইখানেই বেহুশ হয়ে গেলেন। তো বেহুশ হওয়ার কতক্ষণ পরে দাদার জ্ঞান ফিরে এটা জানা যায় না, তবে জ্ঞান ফেরার পরে দাদা নিজেকে আবিষ্কার করলেন একটা অন্ধকার জায়গায়, চারপাশে কিছুই দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে এই অন্ধকারের মধ্যে যখন দাদার চোখ সয়ে আসলো, তখন উনি আশেপাশে লক্ষ্য করলেন। উনি বুঝতে পারলেন এই জায়গাটা ওনার পরিচিত। এই জায়গাটা হলো ওনার গ্রামের একটা কবরস্থান, আর এই কবরস্থানটা ওনার বাড়ির অপোজিট সাইডে, মানে নদী থেকে ওনার বাড়িতে আসার পরে বাড়িটা রেখে তারপরে কবরস্থানে যেতে হয় আর কি। তো ওই জায়গায় উনি আছেন। এখন উনি ভেবে পাচ্ছেন না উনি এইখানে কি করে আসলেন। উনি তো ওইখানে কান্নাকাটি শুরু করলেন। এখন এমন সময় উনি একটা লোক দেখতে পান। উনি দেখতে পান একটা লোক হেঁটে যাচ্ছে, ওই পাশে একটা রাস্তা ছিল, গ্রামের রাস্তা, ওই রাস্তা দিয়ে উনি দৌড়ে ওই লোকের কাছে চলে যান। কাছে গিয়ে দেখেন ওনারই গ্রামের এক পরিচিত লোক। তো ওই লোকেকে উনি গিয়ে জড়ায় ধরেন, ধরে কান্নাকাটি করতে শুরু করেন। কান্নাকাটি করে ওনাকে সমস্ত কিছু খুলে বললেন। সমস্ত কিছু খুলে বলার পরে উনি ওই ওই লোকের হাত ধরে হাঁটতে থাকলেন আর সমস্ত কিছু খুলে বললেন আর কি। একটা পর্যায়ে কি হয়, দাদা একটা কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যায় মাটিতে। মাটিতে পড়ে গিয়ে ওই লোকের দিকে দাদার যে কোনো ভাবেই হোক লক্ষ্য যায়। লক্ষ্য করে দাদা দেখেন ওই লোকটা মাটি থেকে শূন্যে ভেসে আসে। তখন দাদা আর কিছু বুঝতে পারেন না, ওইখানে বেহুশ হয়ে যান। এরপরে যখন দাদার হুঁশ ফিরে, তখন দাদা নিজেকে আবিষ্কার করেন ওই যে যেই পারে তিনি প্রথমবার বেহুশ হয়েছিলেন ওই পারে উনি পড়ে আছেন, এবং নৌকাটাও ওনার এই যেখানে রেখে গেছিলেন ওইখানে পড়ে আছে। উনি তখন নৌকাটা নিয়ে কোনো রকমের নদী পার হয়ে এক দৌড়ে বাড়িতে গিয়ে এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যান। এরপরে দাদার ভীষণ জ্বর হয়। একটানা 7 দিন দাদা বিছানায় পড়ে থাকেন জ্বরের মধ্যে, কোনো কথা বলতে পারেন নাই। 7 দিন পরে দাদার আস্তে আস্তে জ্ঞান ফিরে। এর মধ্যে কি হয়, এলাকার যে হুজুর আছে ওই হুজুরকে এনে ঝাড়ফুঁক করানো হয়। ওই সময়ে কিন্তু ডাক্তারের ব্যবস্থা ছিল না, তখন কবিরাজ হুজুর এই সমস্ত দিয়েই চিকিৎসা করানো হতো। যাই হোক, একটা হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়, পানি পরা নেওয়া হয়, এই সমস্ত দিয়ে দাদার ট্রিটমেন্ট চলতে থাকে। তো এরপরে দাদা ধীরে ধীরে সুস্থ হয়ে যান, এবং সুস্থ হওয়ার পরে আর একটা সমস্যা দেখা দেয়। দাদার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। দাদা যখনই ঘুমান তখনই উনি দেখতে পান স্বপ্নের মধ্যে যে উনি ওই রাতে যে কবরস্থানের মধ্যে উনি জ্ঞান ফিরে পেয়েছিলেন ওই কবরস্থানের মধ্যে নিজেকে আবিষ্কার করেন। আরো দেখতে পান একটা ভয়ঙ্কর আকৃতির সাপ, কালো কুচকুচে একটা সাপ ওনার দিকে ফনা তুলে
হুড় হুড় করে এগিয়ে আসছে ওনাকে কামড়ানোর জন্য। আর যখনই সাপটা ওনার দিকে এগিয়ে আসে তখনই ওনার ঘুম ভেঙে যায়। এই স্বপ্ন প্রায় উনি দেখতে থাকেন, সাথে আরো অনেক ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখতে থাকেন। একটা পর্যায়ে দাদা কি হয়, উনি একটা ভালো কবিরাজের সন্ধানে যান। তো একটা ভালো কবিরাজের সন্ধান উনি পানও। তো ওই কবিরাজের সাথে দেখা করে ওনার সাথে ঘটা সমস্ত ঘটনা ওই কবিরাজকে খুলে বললেন। এই কবিরাজ আবার এই সমস্ত কাজে বেশ পারদর্শী ছিলেন, আশেপাশে গ্রামে ওনার অনেক খ্যাতি ছিল। তো এই কবিরাজ উনি কিছুটা সময় চেয়ে নিয়ে ওনার যে এক ঘর, আসন করার ঘর, ওই আসন ঘরে চলে গেলেন। আসন ঘরে গিয়ে 5-10 মিনিট পরে উনি চলে আসতেন। এসে দাদাকে বললেন, তুমি যে ওই রাতে একটা বৃদ্ধ লোক দেখেছিলে, আসলে ওইটা কোনো মানুষ ছিল না, তুমি এটা তো বুঝতে পারছো? দাদা বললেন, হ্যাঁ, ওইটা ছিল একটা ভয়ঙ্কর কালো জাদু পারদর্শী একটা জিন। এই জিনটা মূলত কালো জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করে থাকে। আর এই জিনটা একটা কবিরাজের অনুগত্য করে। আর ওই কবিরাজ মানুষকে ক্ষতি করে, টাকা কামায়, মানে ওনার কাজই মানুষকে ক্ষতি করে টাকা কামানো। তো ওই রাতে ওই জিনটা কবিরাজের কথা মতো কোনো একটা কালো জাদুর সরঞ্জাম ওই জমিনের মধ্যে তালাশ করছিলেন, কিছু একটা এমন জিনিস যা আমরা জানি না। তো তখনই আবার তুমি ওই জিনটাকে বিরক্ত করো, তখন তোমার উপরে ওই জিনটা বেশ ক্ষিপ্ত হয়। ক্ষিপ্ত হয়ে একটা মায়াজাল সৃষ্টি করে তোমাকে ভয় দেখানো শুরু করে। তোমাকে মূলত ওই জিনটা মেরে ফেলার উদ্দেশ্যে করে নাই, তোমাকে ভয় দেখিয়ে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যেই তোমাকে এরকম ভয় দেখানো হয়েছে। কিন্তু ওই জিনটা যেহেতু তোমার উপর ক্ষিপ্ত হয় আর তোমাকে একটা মায়াজালের মধ্যে ফেলে দেয়, সেহেতু তুমি ওই জিনটার নজরে পড়ে যাও। আর এই কারণেই তুমি এখন এই ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখতে পাও। আর ওই কবিরাজ আরো বলেন, তুমি যেই কবরস্থানের মধ্যে নিজেকে আবিষ্কার করেছিলে, আসলে ওই রাতে ওই জিনটা ওই কবরস্থানে গিয়েছিল। ওই কবরস্থান থেকে কোনো একটা কবরের মাটি সংগ্রহ করেছিল ওই জিনটা। এতটুকু জানা যায়। এই তথ্যগুলা আমি আমার জিনের মাধ্যমে জানতে পারি। আর এখন থেকে সমস্যা নাই, আমি তোমাকে তদবির দিচ্ছি, ঝাড়ফুঁক করে দিচ্ছি, তুমি এই তদবিরগুলা পালন করতে থাকো। তখন কবিরাজ দাদাকে কিছু তদবির শিখিয়ে দেন এবং কিছু আমল শিখিয়ে দেন, আর বলে দেন এই আমলগুলো তোমাকে সবসময় করতে হবে যতদিন বেঁচে থাকবে। তা না হলে এরকম হতে পারে ওই জিনটা আবারও তোমার উপর নজর দিবে। তো যাই হোক, দাদা এরপরে ওই আমলগুলা করতে থাকেন। আর ওই কবিরাজ ওনাকে কিছু পরা পানীয় দিয়েছিলেন, ওইগুলো সময় মতন কবিরাজের নির্দেশনা মতন ব্যবহার করতে থাকেন। এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে দাদার সাথে এই ঘটনাটা একদম বন্ধ হয়ে যায়। আর এরপরে দাদার সাথে এইরকম ঘটনা আর ঘটেনি, কিন্তু দাদার সাথে আরো নাকি ভয়ানক ভয়ানক ঘটনা ঘটেছে। পরবর্তী সময়ে যিনি ঘটনা পাঠিয়েছেন উনি বলেছেন পরবর্তী সময়ে আমাদেরকে এই ঘটনাগুলো উনি শেয়ার করবেন। তো এটাই ছিল মূলত ঘটনা। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই এপিসোডটি? জানাতে কিন্তু ভুলবেন না। জানাতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আর হ্যাঁ, আপনার কাছেও যদি এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাতে ভুলবেন না। আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন ইমেল আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ইমেলটি bhutfmpd035@gmail.com। এই ইমেল ঠিকানায় আপনারা ঘটনা পাঠাতে পারবেন। আরো ঘটনা পাঠাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন। তো প্রিয় লিসেনার, এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। কারণ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি অনেক দূর এগোতে পারবো এবং আপনাদেরকে একটা উপহার দিতে পারবো, অন্যরকম ভয়ের জগৎ। আমি চাই আপনাদেরকে নিয়ে এক নতুন ভয়ের জগতে হারিয়ে যেতে, যেখানে ক্ষণে ক্ষণে শিহরিত হব ভয়ের এক অন্যরকম অনুভূতিতে। তো আজকের মতো এ পর্যন্তই ছিল আজকের এই এপিসোড। বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর হ্যাঁ, ভূত এফএম বিডির সাথেই থাকুন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ভূত এফএম বিডির সাথেই রাখুক। আল্লাহ হাফেজ।